আমি কমলিকা দি আজ দ্বাদশ শ্রেণীর আঞ্চলিক ভূগোল থেকে একটি নতুন অধ্যায় শুরু করছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো জনসংখ্যা ও জনবসতি, পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট। চলো তাহলে আমরা প্রথমেই জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমাদের আলোচনার প্রথম বিষয় হলো জনঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন। এই প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে সমগ্র পৃথিবীতে মানুষের বাসভূমি রয়েছে, আমরা সকলেই জানি, কিন্তু এর বণ্টন সর্বত্র সমান নয়। মোট জনসংখ্যার প্রায় 80% অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতেই বণ্টিত রয়েছে। আবার যদি আমরা গোলার্ধের বিচারে দেখি তাহলে দেখা যায় যে দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জনসংখ্যার আধিক্য বেশি লক্ষ্য করা যায়। উত্তর গোলার্ধের যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশে পৃথিবীর প্রায় মোট জনসংখ্যার 90% মানুষ বসবাস করে। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতেই পারছি যে সর্বত্র কিন্তু জনঘনত্বের প্রকৃতিও একই রকম নয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেহেতু প্রাকৃতিক সম্পদের বণ্টনও সব জায়গায় সমান নয়, সেই কারণে বা আরও বিভিন্ন কারণ রয়েছে, প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণ মিলেমিশে কিন্তু দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব একই রকম নয়। তাহলে এই জনঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন কিভাবে পরিমাপ করা হয় চলো আমরা জেনে নিই। কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার বণ্টনের তারতম্যের প্রধান সূচকই হলো এই জনঘনত্ব। কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রমানের অনুপাতকেই কিন্তু বলা হয় জনঘনত্ব। অর্থাৎ তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কি বুঝতে পারছি যে কোনো দেশ বা অঞ্চলের যেই মোট জনসংখ্যা থাকে সেই মোট জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের মোট ক্ষেত্রফল বা মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করলে জনঘনত্ব পাওয়া যাবে। এই জনঘনত্ব সর্বদা পূর্ণ মানে প্রকাশ করা হয়। তাহলে চলো আমরা জনঘনত্বের একটি সূত্র দেখে নিই। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জনঘনত্ব সমান সমান কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই দেশ বা অঞ্চলের মোট ক্ষেত্রমান। তাহলে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই দেশ বা অঞ্চলের মোট ক্ষেত্রমান। এভাবেই কিন্তু এই সূত্র প্রয়োগ করে কোনো দেশ বা অঞ্চলের জনঘনত্ব আমরা নির্ণয় করতে পারি। একটি উদাহরণ এই ক্ষেত্রে তুলে ধরা যায়। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী অর্থাৎ সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল 121,01,93,422 জন এবং ভারতের ক্ষেত্রমান 31,66,414 বর্গ কিলোমিটার। সুতরাং ভারতের জনঘনত্ব যখন আমরা নির্ণয় করব তখন আমাদের ওপরে লিখে নিতে হবে জনসংখ্যার পরিমাণ, অর্থাৎ 121,01,93,422 জনকে আমরা ভারতের মোট ক্ষেত্রমান দিয়ে ভাগ করব 31,66,414 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের বেরোবে 382 জন প্রতি বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 382 জন মানুষ বসবাস করে। এইভাবে কিন্তু আমরা ভারতের জনঘনত্ব নির্ণয় করতে পারি। তাহলে এবার চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমরা তো জানলাম যে জনঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন কি।
এবার আমাদের জেনে নিতে হবে এই জনঘনত্বের বৈশিষ্ট্য কী, ক্যারেক্টারিস্টিক্স অফ পপুলেশন ডেন্সিটি। তাহলে চলো আমরা একে একে জনঘনত্বের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। জনঘনত্বের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, জনঘনত্ব হলো মানুষ জমির একটি পরিমাণগত সম্পর্ক। এই ক্ষেত্রে দেখো এখানে একটি বিষয় উল্লেখ করা রয়েছে, কার্যকরী ও অকার্যকরী। অর্থাৎ এই ক্ষেত্রে জমির কথা বলা হয়েছে। এখানে যেই সমস্ত জমিতে সম্পদ উৎপাদিত হয়, অর্থাৎ যেই সমস্ত জমি প্রত্যক্ষভাবে মানুষের অর্থনৈতিক কর্ম সম্পাদনে কাজে লাগে, সেই সমস্ত জমি ছাড়াও সব রকম জমিকেই, সেই জমি উৎপাদনশীল হতে পারে আবার উৎপাদনশীল নাও হতে পারে, সেই সমস্ত রকম জমিকেই কিন্তু এই ক্ষেত্রে ধরা হয়। সেই কারণেই এই কথাটি লেখা রয়েছে কার্যকরী ও অকার্যকরী। আর এই জনঘনত্বের পরিমাপ হলো মানুষ ও জমির একটি পরিমাণগত সম্পর্ক। পরিমাণগত সম্পর্ক এই ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাপ সম্পর্কে, একটি পরিমাণ সম্পর্কে আমাদের ধারণা হয়। নেক্সট যেই বৈশিষ্ট্যটি রয়েছে, জনঘনত্ব থেকে কোনো দেশের জনসংখ্যা বণ্টনের প্রকৃতি সম্পর্কে সহজে ধারণা লাভ করা গেলেও মোট জনসংখ্যা সম্পর্কে তেমন কোনো ধারণা লাভ করা যায় না। অর্থাৎ যেমন দেখো এখানে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। 2013 খ্রিস্টাব্দে প্রতি বর্গ কিলোমিটারে চীনে বাস করত 142 জন, যা ভারতের জনঘনত্বের তুলনায় অনেক কম। অথচ চীন পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ। অর্থাৎ চীনের জনসংখ্যা খুব বেশি, কোনো একটি জায়গার জনসংখ্যা খুব বেশি হতে পারে, কিন্তু সেই অঞ্চলটিতে, বিভিন্ন অঞ্চলে কিন্তু জনঘনত্ব সবসময় যে জনসংখ্যা বেশি হলেই জনঘনত্বও বেশি হবে এইরকম কোনো কিন্তু সূত্র বা নিয়ম প্রয়োগ করা যাবে না, বা আমরা বলতে পারবো না যে এই জায়গার জনঘনত্ব বেশি মানেই এই জায়গার জনসংখ্যাও খুব বেশি, বা এই জায়গার জনসংখ্যা খুব বেশি অর্থাৎ এই জায়গার প্রতি বর্গ কিলোমিটারে অধিক জনঘনত্ব দেখতে পাওয়া যায়। এই রকম কিন্তু কোনো নিয়ম কার্যকরী নাও হতে পারে। অর্থাৎ তার মানে আমরা বুঝতেই পারছি যে জনঘনত্ব থেকে কিন্তু আমরা সবসময় কোনো জায়গার জনঘনত্ব বেশি, সেই জায়গাটি অর্থনৈতিক দিক থেকে উন্নত হতে পারে বা অন্যান্য কোনো পারিপার্শ্বিক কারণে সেই অঞ্চলে জনঘনত্ব বেশি হতেই পারে, কিন্তু এর অর্থ এই নয় যে সেই অঞ্চলের মোট জনসংখ্যাও বেশি হবে বা কম হবে। সেই সম্পর্কে কিন্তু আমরা কোনো ধারণা লাভ করতে পারি না জনঘনত্বের পরিমাপ থেকে। আশা করি তোমরা বুঝতে পারলে পয়েন্টটি। নেক্সট পয়েন্ট, জনঘনত্ব থেকে কোনো দেশের কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন, কাম্য জনসংখ্যা সম্পর্কে কোনো ধারণা লাভ করা যায় না। এই ক্ষেত্রে বলা যায় কাম্য জনসংখ্যা এই বিষয়টি কি, এটা প্রথমে তোমাদের জেনে নিতে হবে। কাম্য জনসংখ্যা হলো কোনো একটি দেশে যেই পরিমাণ সম্পদ রয়েছে সেই পরিমাণ সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে পারে কত সংখ্যক মানুষ। অর্থাৎ কোনো একটি দেশে যেই পরিমাণ সম্পদ রয়েছে তাকে পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য যেই পরিমাণ জনসংখ্যার প্রয়োজন হয় তাকেই বলা হয় কাম্য জনসংখ্যা। আরও অন্যভাবেও আমরা বলতে পারি, এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তবে তোমাদের বোঝার জন্য আমি আরেকটু বিস্তারিত বলছি। কোনো দেশের অর্থনৈতিক উন্নতির জন্য সবচেয়ে অনুকূল, সর্বাপেক্ষা অনুকূল জনসংখ্যাই হলো কাম্য জনসংখ্যা বা আদর্শ জনসংখ্যা। অন্যভাবে বলা যায় যে কোনো দেশের প্রাপ্ত সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে যেই পরিমাণ জনসংখ্যার জীবনযাত্রার মানের চরমতম ও সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্য প্রদান করা যায়, সেই নির্দিষ্ট জনসংখ্যাকেই কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন বলা হয়। কিন্তু এই জনঘনত্বের পরিমাপ থেকে কিন্তু আমরা
কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারি না। নেক্সট, জনঘনত্ব থেকে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কোনো ধারণা লাভ করা যায় না। যেমন এখানে উদাহরণ হিসেবে বলাও আছে, যেমন ব্রিটিশ যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানি ইত্যাদি দেশে অধিক জনঘনত্ব রয়েছে। আবার দেখা যাচ্ছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই সমস্ত দেশেও কিন্তু অধিক জনঘনত্ব রয়েছে। কিন্তু এই দেশগুলোর মধ্যে অধিক জনঘনত্ব থাকলেও দেখা যাচ্ছে যে ব্রিটিশ যুক্তরাজ্য, নেদারল্যান্ড, জার্মানি ইত্যাদি দেশগুলোর কিন্তু মাথাপিছু বাৎসরিক আয় অনেক বেশি। অন্যদিকে দেখা যাচ্ছে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ইত্যাদি দেশগুলোর কিন্তু মাথাপিছু বাৎসরিক আয় অনেক কম। অর্থাৎ জনঘনত্ব আমাদের এই ধারণা দেয় না যে কোনো দেশ অধিক জনঘনত্ব হলে তার অর্থনৈতিক উন্নতি কি ভালো, নাকি তার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না, বা অর্থনৈতিকভাবে অনগ্রসর, না অর্থনৈতিকভাবে খুব উন্নতি হয়েছে, এই সম্পর্কে কিন্তু কোনো ধারণা লাভ আমরা করতে পারি না। তাহলে আশা করি তোমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হলো। জনঘনত্ব কী, জনঘনত্বের বৈশিষ্ট্য কী। তাহলে চলো আমরা এবার নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হলো মানুষ জমি অনুপাত, ম্যান ল্যান্ড রেশিও। আর এর সাথেই আমরা জেনে নেব মানুষ জমি অনুপাতের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান ল্যান্ড রেশিও। মানুষ জমি অনুপাতের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যান ল্যান্ড রেশিও, এই সম্পর্কে আমরা জেনে নেব। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই মানুষ জমি অনুপাত এই বিষয়টি ঠিক কী। মানুষ জমি অনুপাত বলতে সাধারণভাবে যেটি বোঝানো হয়, এই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করতে হয় যে মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে এবং বিবর্তনের ক্ষেত্রে কিন্তু প্রধান দুটি উপাদানই হলো মানুষ ও ভূমি। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় যে এই দুটি উপাদান পারস্পরিকভাবে সহযোগিতাপূর্ণ সমন্বয় সাধন হয়েছে এই দুটোর মধ্যে, মানুষ ও ভূমি। এই কারণেই কিন্তু মানব সভ্যতা ধীরে ধীরে বিকাশ লাভ করেছে, সভ্যতা সংস্কৃতি বর্তমানের পর্যায়ে পৌঁছেছে। মানুষ জমি অনুপাতটা তাহলে কি? মানুষ জমি অনুপাত বলতে বোঝানো হয় কোনো দেশের বা স্থানের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকর জমির অনুপাতকে বোঝানো হয়। এই প্রসঙ্গে অধ্যাপক জিমারম্যানের কিছু কথা বলতে হয়। অধ্যাপক জিমারম্যানের মতে মানুষ জমি অনুপাতে প্রকৃতি, মানুষ, সংস্কৃতির সেই সব দিকগুলি বিবেচনা করা হয় যা সম্পদ উৎপাদনে সাহায্য করে। আমরা তো জানি যে সম্পদ সৃষ্টিতে জমি বা ভূমি এর ভূমিকা কিন্তু অপরিসীম। তবে এই ক্ষেত্রে একটি বিষয় রয়েছে, সমস্ত জমি পৃথিবীর যত বা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জমি কিন্তু সম্পদ সৃষ্টিতে সমানভাবে অংশ নেয় না বা সমান ভূমিকা পালন করে না। যেমন এই ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি কিছু জায়গার কথা। যেমন ধরো মরু অঞ্চল, সেখানে জলাভাবে কৃষিকাজ কিন্তু করা যায় না। আবার মেরু অঞ্চলের অতি শীতল যে সমস্ত অঞ্চল রয়েছে অধিক শৈত্যের জন্য, সেই সমস্ত অঞ্চলের অধিকাংশ জমিতেই কিন্তু কৃষিকার্য করা যায় না। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট অঞ্চলের কিন্তু যতটা পরিমাণ জমি রয়েছে এই সমস্ত জমি কিন্তু সম্পদ সৃষ্টিতে অংশ নেয় না বা সম্পদ সৃষ্টি করতে পারে না। তাহলে এই মানুষ জমির অনুপাতের ক্ষেত্রে সেই সমস্ত জমিকেই ধরা হবে যেই সমস্ত জমি সম্পদ সৃষ্টি করতে পারে, অথবা যে সমস্ত জমি মানুষের কাজে লাগে এবং যেই সমস্ত জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে সেই সমস্ত জমিকেই কিন্তু বলা হচ্ছে কার্যকর জমি। এবার তাহলে
চলো আমরা দেখে নিই এই সূত্রটি থেকে আমরা কি বুঝতে পারছি। মানুষ জমি অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে যেই সূত্রটি রয়েছে সেটি হলো তাহলে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকর জমির আয়তন। তাহলে আমরা আলোচনা থেকে কি বুঝলাম? কার্যকর জমি হলো জমির কৃষি উৎপাদন ক্ষমতা। এই কৃষি উৎপাদন ক্ষমতা অর্থাৎ কৃষিকাজ বা চাষাবাদ, এই চাষাবাদ ছাড়াও অন্যান্য কাজে জমিকে ব্যবহার করা যায় কিনা, এবং অন্যান্য কাজে যে সমস্ত জমি ব্যবহৃত হয় সেই সমস্ত জমি থেকে জমিকে ব্যবহার বাবদ আয়, এছাড়াও জমির অন্যান্য সুযোগ সুবিধা, এই সমস্ত বিষয়কে নিয়েই কিন্তু কার্যকর জমির ধারণাটি গড়ে উঠেছে। এই ক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করতে হয় যে যতদিন পর্যন্ত মানুষের ভূমি সম্পর্কে দ্বিমাত্রিক ধারণা ছিল ততদিন পর্যন্ত কিন্তু মানুষ সম্পদ সংগ্রহ করত ভূমির উপরিভাগ থেকে। ধীরে ধীরে প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে বা মানুষের জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ ভূমির অভ্যন্তর থেকেও খনিজ সম্পদ উত্তোলন করে জমির কার্যকারী শক্তি বহুগুণে বাড়িয়ে তুলেছে। তাই মানুষ জমি অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে ভূমির অভ্যন্তরীণ, ভূমির বাহ্যিক বহন ক্ষমতা ইত্যাদি বিষয়ের ওপর কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ জমির অনুপাতের ক্ষেত্রে কার্যকর জমি বলতে শুধুমাত্র যে সমস্ত জমি সম্পদ উৎপাদনে অংশ নেয়, এছাড়াও জমির উৎপাদনশীল ক্ষমতা বা জমির উৎপাদন ক্ষমতা, ভূমির অভ্যন্তরীণ যে সমস্ত ক্ষমতা রয়েছে, বাহ্যিক বহন ক্ষমতা, এক্সটার্নাল ক্যারিং ক্যাপাসিটি ইত্যাদি বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। আর এই ক্ষেত্রে যে মোট জনসংখ্যা বিষয়টি রয়েছে, এই মোট জনসংখ্যা বলতে কিন্তু সাধারণত মানুষের কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধি, কৌশল ইত্যাদি সাংস্কৃতিক গুণাবলীকে বোঝানো হয়। তাহলে মানুষ জমি অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কোন তিনটি বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়? ভূমির ত্রিমাত্রিক ধারণা অর্থাৎ কার্যকর জমির ধারণা, সেই ক্ষেত্রে জমির উৎপাদন ক্ষমতা, চাষাবাদ, কৃষি উৎপাদন ক্ষমতা ছাড়াও অন্যান্য কী কী কাজে জমি ব্যবহৃত হচ্ছে ইত্যাদি বিষয়গুলোর ওপর, এবং মানুষের সাংস্কৃতিক উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। তাহলে চলো এবার আমরা জেনে নিই মানুষ জমি অনুপাতের কী কী বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানল্যান্ড রেশিও। ফার্স্ট পয়েন্ট, মানুষ জমি অনুপাতে মানুষের সঙ্গে জমির একটা গুণগত সম্পর্ক নির্ধারণ করা হয়। পরিমাণগত পরিমাপে এই সূচক অক্ষম, অর্থাৎ মানুষ জমি অনুপাতে মানুষের সঙ্গে জমির একটা গুণগত সম্পর্ক নির্ণয় করা হয়। কারণ এই ক্ষেত্রে যেহেতু সংস্কৃতি সম্পন্ন মানুষের কথা আলোচনা করা হচ্ছে, জমির কি কি বিষয়ে মানুষকে সহায়তা করছে সেই সমস্ত গুণগত দিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই কারণে কিন্তু এটা মানুষের সঙ্গে জমির একটা গুণগত সম্পর্ক। মানুষ জমি অনুপাত থেকে দেশের জনসাধারণের জীবনযাত্রার মান সম্পর্কে একটা ধারণা করা যায়। মানুষ জমি অনুপাত থেকে জনসাধারণের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যায়, কারণ বিভিন্ন দেশের ক্ষেত্রে এই সংস্কৃতি সম্পন্ন মানুষ কতটা জমি, কার্যকর জমি রয়েছে বিভিন্ন দেশ বা অঞ্চলে, এই থেকে কিন্তু ধীরে ধীরে আমরা একটা অর্থনৈতিক দিক সম্পর্কে ধারণা লাভ করতে পারছি। সেই ধরনের কোনো নিখুঁত চিত্র আমরা পাচ্ছি না, কিন্তু সেই দেশের সম্পদ অনুযায়ী জনসংখ্যার মানটা কীরকম, জনসংখ্যা কি অতিরিক্ত নাকি জনসংখ্যা অনেকটাই কম সেই দেশের প্রাপ্ত সম্পদের তুলনায়, বা সেই দেশের কার্যকর জমির সঙ্গে জনসংখ্যার
সম্পর্কটা ঠিক কীরকম, জনাধিক্য রয়েছে না জনবিরলতা রয়েছে, সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা আমরা পেয়েই যাচ্ছি। নেক্সট, এই অনুপাত থেকে দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারছি, অপটিমাম পপুলেশন। অর্থাৎ যেহেতু এই ক্ষেত্রে কার্যকর জমিকে তুলে নেওয়া হচ্ছে হিসাবের মধ্যে, সেই কারণে কিন্তু আমরা কার্যকর জমির সাপেক্ষে বা সম্পদ উৎপাদনে নিয়োজিত জমি তার সাপেক্ষে কত সংখ্যক মানুষ বসবাস করছে সেই একটি নির্দিষ্ট অঞ্চলে, সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারছি, যেটা আমাদের কিন্তু ধীরে ধীরে কাম্য জনসংখ্যার ধারণা দিচ্ছে, অপটিমাম পপুলেশন, যেটা একটু আগেই আমি আলোচনা করলাম। এই অনুপাত থেকে কার্যকরী জমির ওপর জনসংখ্যার চাপ কতটা সেটাও আমরা কিন্তু ধারণা করতে পারছি। কার্যকরী জমির ওপর জনসংখ্যার চাপ কি খুব বেশি নাকি চাপ খুব কম, সেটাও কিন্তু আমরা এর থেকে বুঝতে পারছি। মানুষ জমি অনুপাত নির্ণয় অত্যন্ত কঠিন কাজ। কেন কঠিন, চলো একটু জেনে নিই। কারণ যেহেতু কার্যকরী ক্ষমতা কিন্তু সবসময় পরিবর্তনশীল, মানুষের বিদ্যা বুদ্ধি কৌশল তথ্য প্রযুক্তি ইত্যাদির উন্নয়নের সঙ্গে সঙ্গে কিন্তু জমির কার্যকারী ক্ষমতাও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে, কখনো একরকম থাকে না, স্ট্যাটিক না, বিষয়টি ডায়নামিক। এই কারণে কিন্তু কার্যকরী ক্ষমতা জমির বৃদ্ধি পায় তত কিন্তু বারংবার এই মানুষ জমি অনুপাত বিষয়টি কিন্তু পরিবর্তন হতে থাকে। কৃষিপ্রধান দেশের ক্ষেত্রে এই পরিমাপ সম্ভব, কারণ কৃষিপ্রধান দেশের ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে যে বেশিরভাগ জমি বেশিরভাগ সময় কৃষিকাজেই ব্যবহৃত হয়, কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও অন্যান্য অনেক জায়গা রয়েছে যেখানে শিল্প খনিজ সমৃদ্ধ দেশগুলোর ক্ষেত্রে কিন্তু এই অনুপাত নির্ণয় করা ততটা সহজ সাধ্য কাজ নয়। তাহলে আমরা জানলাম যে মানুষ জমি অনুপাত কিভাবে নির্ণয় করতে হয় এবং মানুষ জমি অনুপাতের কি বৈশিষ্ট্য। এবার চলো আমরা জেনে নিই জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে আমরা কিভাবে পার্থক্য নিরূপণ করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখো, মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাত এই দুটো বিষয় একটু আগেই আমরা জানলাম। এই দুটো বিষয়ের মধ্যে কিভাবে আমরা পার্থক্য করতে পারি। প্রথমত আমরা একে সংজ্ঞাবদ্ধ করতে পারি যে কোনো দেশের মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে জনঘনত্ব বলা হয়। কোনো দেশের মোট জনসংখ্যা আমরা একটু আগেই জানলাম যে সেই ক্ষেত্রে এই জনঘনত্বের ক্ষেত্রে কার্যকর অকার্যকর দু ধরনের জমিকেই ধরা হয়, কিন্তু মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে শুধুমাত্র কার্যকর জমিকেই কিন্তু ধরা হয়। সূত্রগত পার্থক্য তো রয়েইছে, মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমি, এই ক্ষেত্রে মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট কার্যকর জমির আয়তন। প্রকৃতি কিরকম, এটি পরিমাণগত সম্পর্ক, এটি পরিমাণগত একটি বিষয় আমাদেরকে ধারণা দেয়। এই ক্ষেত্রে কিন্তু অনেক গুণগত বিষয় আমরা জানতে পারি, অর্থাৎ এটি পরিমাণগত সম্পর্ক, মানুষ জমির অনুপাত হলো গুণগত সম্পর্ক, পরিমাপের উপাদান। এক্ষেত্রে মোট জনসংখ্যা ও মোট জমির কার্যকারিতা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না, কারণ সব ধরনের জমি উৎপাদনশীল হতে পারে, সেটা উৎপাদনশীল নাও হতে পারে, সব ধরনের জমিকেই হিসাবের মধ্যে নেওয়া হয়। কিন্তু মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা সংস্কৃতি সম্পন্ন মানুষ, এর সাথে সাথে আমরা মোট জনসংখ্যার মোট জনসংখ্যা ও কার্যকর জমির পরিমাণকে বিবেচনা করা হয়। যেই জমি ব্যবহারের অযোগ্য তা কিন্তু হিসাবের মধ্যে ধরা হয় না। ভালো মতো তোমরা পড়বে। জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা, এই ক্ষেত্রে জনঘনত্ব থেকে আমরা কিন্তু সেই ধরনের জীবনযাত্রার মান সম্পর্কে কোনো ধারণা পাই না, কারণ সেখানে শুধুমাত্র বন্টনটা কীরকম সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। সেই দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম সেই সম্পর্কে কিন্তু আমরা কোনো ধারণা লাভ করতে পারি না। কিন্তু মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু কার্যকর জমি এবং কার্যকর জমিকে হিসেবের মধ্যে নেওয়া হয়, সেই জন্য কিন্তু অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, যে কতটা কার্যকর জমি রয়েছে এবং সেই কার্যকর জমি ব্যবহার করছে কত সংখ্যক মানুষ। নেক্সট হচ্ছে কাম্য জনসংখ্যা সম্পর্কে জনঘনত্ব থেকে কোনো ধারণা লাভ করা যায় না, কিন্তু এই কাম্য বা আদর্শ জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন সম্পর্কে মানুষ জমি অনুপাত থেকে স্পষ্ট ধারণা লাভ করা যায়। এটা কিন্তু একটু আগেই আলোচনা করলাম, আর আমি বিস্তারিত বলছি না। জনবন্টনের প্রকৃতি, জনসংখ্যা
সম্পর্কে কোনো ধারণা লাভ না করা গেলেও জনবন্টন সম্পর্কে কিন্তু ধারণা লাভ করা যায় জনঘনত্ব থেকে, যে কোনো একটি দেশের মধ্যে কোন জায়গার জনঘনত্ব বেশি, কোনো জায়গায় জনঘনত্ব কম, এর থেকে জনবন্টন কিভাবে হয়েছে একটি দেশে সেই সম্পর্কে কিন্তু একটি চিত্র পাওয়া যায়। অন্যদিকে মানুষ জমি অনুপাতের ক্ষেত্রে দেখো জমির জনসংখ্যার কেন্দ্রীভবন ও বিকেন্দ্রীভবন সম্পর্কে ধারণা করা যেতে পারে, এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে যে কোথায় জনসংখ্যার কেন্দ্রীভবন হয়েছে, বিকেন্দ্রীভবন হয়েছে ইত্যাদি বিষয় সম্পর্কে কিন্তু ধারণা লাভ করা যেতে পারে। জমির পোষণ ক্ষমতার ধারণা, অর্থাৎ জমির যে এক্সটার্নাল ক্যারিং ক্যাপাসিটি বা উৎপাদনশীল ক্ষমতা, এই সম্পর্কে কিন্তু জনঘনত্ব আমাদের কোনো ধারণা দিতে পারে না, কিন্তু মানুষ জমি অনুপাত কিন্তু জমির পোষণ ক্ষমতা বা ধারণ ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা দিতে পারে। তাহলে এইভাবে আমরা জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের পার্থক্য কি কি হতে পারে সেগুলো আলোচনা করলাম, এবং এর মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পারলে। আবার পরবর্তী ভিডিওতে এই অধ্যায় থেকে আরও যে সমস্ত বিষয়গুলো বাকি রয়ে গেল সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব।